সম্প্রতি যে কটা বিষয় খুব আলোচিত কথা হচ্ছে বিভিন্ন গণমাধ্যমে, সেই সবগুলো বিষয়ে আপনার কাছ থেকে একটু মন্তব্য, আপনার বিশ্লেষণ জানতে চাই। শুরু করতে চাই যে এখন বেশ আলোচনা হচ্ছে যে সাবের হোসেন চৌধুরী বাসায়, আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, তার বাসায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত 3টি দেশের রাষ্ট্রদূত গুলশানের বাসায় একসাথে একটা বৈঠক করেছেন। পররাষ্ট্র উপদেষ্টাকে ওই বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি বলছেন যে যে কারো বাসায় রাষ্ট্রদূতরা যেতে পারেন, নিশ্চয়ই যেতে পারেন, কিন্তু একযোগে 3জন নিশ্চয়ই উপদেষ্টা শুধুমাত্র চা খেতে যান নাই। কিসের আলামত মনে হয়? এটা দেখেন, নানা ধরনের কথা কিন্তু এর মধ্যে হচ্ছিল, বিভিন্ন সময় হচ্ছিল যে শেখ হাসিনাকে বাইরে রেখে অনেকটা মানে নিষ্পাপ টাইপের একটা আওয়ামী লীগ গঠন করা যায় কিনা, সফট আওয়ামী লীগ গঠন করা যায় কিনা, সেরকম আওয়ামী লীগ নিয়ে রিফাইন্ড আওয়ামী লীগ এটা আনা যায় কিনা। তো সেই উদ্যোগের মতো এটা হতে পারে, অনেকে মনে করতে পারে, বাট আমি মনে করি না। আমি মনে করি না এই কারণে, আমি তো সাবের হোসেন চৌধুরীকে রিফাইন্ড আওয়ামী লীগেরই মনে করি না। উনি তো রিফাইন্ড আওয়ামী লীগের না, কারণ শেখ হাসিনার সর্বশেষ যে মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভাতে উনি ছিলেন, উনি তো ছিলেন। তো থাকার পর তো উনি ওই মন্ত্রিসভার কোনো সদস্যকে আমি রিফাইন্ড মনে করি না। তাহলে আপনি এই মন্ত্রিসভা থেকে অনেকগুলো সিদ্ধান্ত হয়েছে, সেই সিদ্ধান্তের আলোকেই তারা ছাত্রদের বিরুদ্ধে কথা। উনি কি ওই সময় ছাত্রদের পক্ষে ছিলেন? উনি কি জুলাই আন্দোলনের পক্ষে ছিলেন? উনি কি শেখ হাসিনার যে স্বৈরাচারী শাসন তার বিরুদ্ধে ছিলেন? উনি বিরুদ্ধে থাকলে পরে উনি তো মন্ত্রী হতে পারতেন না। মন্ত্রী শেখ হাসিনার আমলে শেখ হাসিনার ক্যাবিনেটের মন্ত্রী হতে পারা না পারা বিষয়টা নির্ভর করেছে কিসের উপর? ওনার প্রতি, ওনার সিদ্ধান্ত সমূহের প্রতি আনুগত্যের উপর। যারা নিঃশর্ত আনুগত্য প্রকাশ করতে পেরেছেন কেবল তারাই ওনার মন্ত্রিসভার সদস্য হয়েছেন। সেরকম সদস্য তো সাবের হোসেন চৌধুরী ছিলেন, ফুল মিনিস্টার ছিলেন। কাজেই ওনাকে দিয়ে রিফাইন্ড আওয়ামী লীগ কিভাবে হবে? তবে হ্যাঁ, ওনার জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ওনার লবিং খুব স্ট্রং, এটা আমরা দেখেছি। এটা দেখেছি এই কারণে যে এইবার মনে করেন আওয়ামী লীগ সরকারের অনেক মন্ত্রীদের কিন্তু জেল হয়েছে, তারা এখনো জেলে আছেন। অনেকের তদন্তও হয় নাই, জেলে আছেন, মামলা হয়েছে তো এখনো জেলে আছেন, বিচার কাজও সেভাবে শুরু হয়নি, আছেন জেলে। উনি তো সবচেয়ে দ্রুততার সঙ্গে এবং বিস্ময়কর ভঙ্গিতে উনি জামিন পেয়ে গেছেন, একই সঙ্গে একই দিনে একাধিক মামলায়। তার মানে কি, এতে বোঝা যাচ্ছে ওনার লবিং খুব স্ট্রং। এবং সেইভাবে ওনার সঙ্গে এরা কেন দেখা করতে গেলেন, এই যদি এই প্রশ্নটা করেন, তাহলে মনে করি এইগুলো যে দেশগুলি গিয়েছে এগুলো খুব সিগনিফিকেন্ট কোনো কান্ট্রি না। নরওয়ে, ফিনল্যান্ড, ডেনমার্ক আমারই কিছু না। এই দেশগুলো খুব ভূমিকা রাখে ইউরোপিয়ান ইউনিয়নে, আমি জানি না, রাখতে পারে। এবং খোদ ইউরোপিয়ান ইউনিয়নেও খুব একটা আমাদের এখানে খুব একটা বিষয় কিনা আমি জানি না। তো তাদের যাওয়াতে আমাদের জাতীয় রাজনীতিতে বিরাট কোনো পরিবর্তনের ইঙ্গিত বয়ে নিয়ে আসবে আমি এটা মনে করি না। উনি এক সময় ওই যে কি কি পার্লামেন্টের কি কি একটা কমিটি টমিটি আছে ইন্টারন্যাশনাল, সেটা উনি বোধহয় সভাপতি না সেক্রেটারি ছিলেন। হয়তো সেই বিষয়টা, সেই যোগাযোগটা কাজ করতে পারে। হয়তো ওনারা নিজে থেকে গেছেন, এটা হতে পারে, এটা আলোচনার বিষয় হতে পারে। আবার এটা রাজনীতি হতেও পারে, আমি কিন্তু একদম উড়িয়ে দিচ্ছি না, হতেও পারে। বাট আমি এটা কনফার্ম না, আমি বলতে পারবো না। এবং ওরা এর মাধ্যমে যদি রাজনীতি হয়ও, ধরা যাক আমি যদি মনে করি ওনার ভাবে কিছু একটা, এই দেশগুলো কিছু একটা করতে চায় আওয়ামী লীগের ফিরে আসার ক্ষেত্রে, যদি সেটা হয়, তাহলে আমি মনে করি এটা খুব প্রপার ওয়ে হচ্ছে না। মানে এটা খুব মানে আপনার মানে ভালো পদ্ধতি না, যে ওনাকে নিয়ে, ওনাকে সামনে এনে একটা রিফাইন্ড আওয়ামী লীগ করা, এটা আমার কাছে অতটা লজিক্যাল মনে হয় না। জি জি, রিফাইন্ড আওয়ামী লীগ এই প্রসঙ্গটা তার মানে না, কিন্তু তাহলে আসলে কি থাকতে পারে, কেন বৈঠক করতে পারেন, এরকম একটা বিষয় তো আলোচনা হচ্ছে। সাথে সাথে একটা ভিডিও দেখলাম, জানি না ভিডিওটার সত্যতা কতটা, নিক্সন চৌধুরী, ফরিদপুরের ভাঙার সাবেক এমপি, তিনি বলছেন যে আগামী 7ই ডিসেম্বর শেখ হাসিনা দেশে ফিরছেন, এরকম একটা বার্তা। এবং 15 তারিখ তিনি ভাষণ দেবেন জাতির উদ্দেশ্যে, কয়েকজন বিদেশি নেতা থাকবেন, এরকম একটা বক্তব্য তাকে দিতে শোনা যাচ্ছে। এখন তো আবার নানান রকম ভাবে ভিডিও বানানো যায়, ফলে সত্যতাটা নিশ্চিত হতে পারছি না, কিন্তু শুনলাম, এটি দেখে মনে হলো যেন ঠিকই তিনিই বলছেন। কি মনে হয়, কোনো কি যোগসূত্র আছে, আসলে শেখ হাসিনা ফিরবেন, এরকমটা সম্ভাবনা দেখেন আপনি? দেখেন, এটা এআই দ্বারা তৈরি হতে পারে, আবার নাও হতে পারে। নিক্সন চৌধুরী বলতেও পারেন। তো নিক্সন চৌধুরী যেভাবে বললেন, ভাবখানে এরকম উনি শেখ হাসিনার মুখপত্র হয়ে গেছেন না? উনি কি শেখ হাসিনার মুখপাত্র? আমার ফুপু, আমার ফুপু, এগুলি বললেন। তো ওনার ফুপু তো ওনাকে একবার নমিনেশন দেয় নাই। ওনার যে এত ঘনিষ্ঠ ফুপু, তিনি কি ওনাকে একবারের জন্য নমিনেশন দিয়েছিল আওয়ামী লীগের পক্ষ থেকে? উনি আওয়ামী লীগের বিরোধিতা করে এমপি হয়েছেন, তার ফুপু তাকে হয়তো কেন ফালায় নাই জানি না,
কাজে উনার ফুপুর মুখপাত্র যে উনি হয়ে গেছেন, এটা তো আমি মনে করি না, এক নম্বর। দ্বিতীয় কথা হলো, যেটা খুব জরুরি কথা, সেই জরুরি কথা হলো যে উনি বারবার বলছেন যে উনার ফুপু করবেন। তার মানে যে পরিবারতন্ত্রের বিরোধিতা আমরা সবসময় করি, অন্তপক্ষে আমি করছি, এটা আমার কাছে একেবারেই ভালো লাগে নাই। ওনার ফুপু মানে কি? তাহলে উনি যে এমপি হয়েছেন অথবা উনি যে বাংলাদেশে রাজনীতি করতেন, এটা কি ফুপুর কল্যাণে করতেন? কানেকশনটা আটকে গেল। আদর্শ কোথায়? আওয়ামী আদর্শ, যেটা আওয়ামী লীগ তো আদর্শের উপর ভিত্তি করে দলটা গড়ে উঠেছিল, তাই না? সেই দলে আদর্শ কেন ফুপু, সেই দলে আদর্শ কেন ফুপু ভাতিজের মধ্যে সীমাবদ্ধ, যে কে তাকে ফুপু ডাকে, কে তাকে খালা ডাকে, কে তাকে আম্মা ডাকে, এর উপর নির্ভর করে কি আগামীতে ক্ষমতা হস্তান্তর হবে? যদি এটাই হয়, তাহলে আমি মনে করব যে শেখ হাসিনাকে প্রতিহত করা এই জাতির কর্তব্য হয়ে দাঁড়াবে। উনি শেখ হাসিনা আসবেন, ওনার ভাইয়ের পোলাকে নিয়ে আসবেন, বোনের পোলাকে নিয়ে আসবেন, অমুককে নিয়ে আসবেন, তমুককে নিয়ে আসবেন, শেখ পরিবার নিয়ে আসবেন, চাস্তো ভাইকে নিয়ে আসবেন, মামা, এই আমরা আর চাই না। বহু দেখছি ওনার কোনো আত্মীয় এই দেশের জন্য কোনো উপকারী ছিল না, কোনো একজন আত্মীয় না। শেখ হেলাল খুলনাটাকে তছনছ করে দিচ্ছে, তাপস ঢাকা শহরটাকে তছনছ করে দিচ্ছে, এবং এটা তার বাপের সম্পত্তি মনে করছিল সে, এই তাপস। তো এইগুলি কি? তার আরেক ভাই পরশের বউ ইলেকশন নিয়ে যে কেলেঙ্কারি সে করে গেছে সুপ্রিম কোর্টের বারে নিয়ে, ভাই এইগুলি আর দেখতে চাই না। শেখ সেলিম পুলিশের পুরাটাকে সে একটা বিকল্প একটা পুলিশ প্রশাসন কায়েম করছিল, এগুলো আমরা সবাই জানি। ভাই এইগুলি আমরা আর চাই না, এগুলো বলে লাভ নাই। শেখ হাসিনা একা কিছু করতে পারবেন কিনা তারই কোনো নিশ্চয়তা নাই। আবার পুরো গোষ্ঠী একসঙ্গে আইতেছে যে আমরা আসিতেছি, আর আপনাদের জন্য আমরা ফুলে মালিনে বসে আছি না। যা কাম কুকাম করছেন, ফুপুরে তো আপনি ডুবাইছেন, ডুবাই নিয়ে আবার ফুপু ফুপু করতেছেন। এই সময় তো ফুপু টুপু চলবে না ভাই, পরিষ্কার কথা। এই দেশের একজন নাগরিক হিসেবে জি, আপনি বলছেন পরিবারতন্ত্রের যে গন্ধটা খুবই, আপনি যেটাতে খুবই বিরক্তি প্রকাশ করছেন, সেটিরই আবার সেটাও দেখতে পাচ্ছেন। কিন্তু বিষয়টা যেটা, যে এই যে একটা সুনির্দিষ্ট বার্তা, 7ই ডিসেম্বর ফিরবেন, এই মাসের 15 তারিখে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, বিদেশি নেতারা অনেকে সেখানে উপস্থিত থাকবেন। আবার এদিকে আমরা শুনতে পাচ্ছি আমাদের দেশের সক্রিয় রাজনীতিকদের মধ্যে এনসিপি নেতারা, একদম শীর্ষ নেতা নাহিদ ইসলাম থেকে শুরু করে সাজ্জিদ আলম, তারা বলছেন উপদেষ্টারা সেফ এক্সিট করছেন। একটা বক্তব্য, রাশিদের বক্তব্য গণ অধিকার পরিষদে শোনা যাচ্ছে, মানে গুজব শুনছেন, বা তিনি বলছেন যে 5 জন উপদেষ্টা শেখ হাসিনার সাথে যোগাযোগ আছে, সেফ এক্সিট কথাটা সেখানেও আলোচনায় আসছে। মানে শেখ হাসিনা ফিরছেন, উপদেষ্টারা সেফ এক্সিট খুঁজছেন, এরকম কি কোনো মানে সমীকরণ চলছে নাকি? না, আমি মনে করি না, আমি এটা একদমই মনে করি না। দেখেন, আমি এখনো মনে করি যে আওয়ামী লীগ এখানে ওই আগের ফরম্যাটে ব্যাক করবে, এটা সম্ভব না। এটা হলো আমার নিজস্ব অভিমত। কাজেই শেখ হাসিনার কাছে সেফ এক্সিট এই উপদেষ্টারা খুঁজবে, এটাও আমি মনে করি না। সেফ এক্সিট বলতে এখানে অন্য কিছু বোঝানো হয়েছে। আমি যেটা মনে করি, আমি যেভাবে ভাবি, সে ভাবনা এরকম যে দেখেন, ফেব্রুয়ারিতে তো ইলেকশন হয়ে যাবে, ইলেকশনের পর কেউ না কেউ তো ক্ষমতায় আসবে। যদি ইলেকশন হয়, আমি এটাকে ধরে নিচ্ছি ইলেকশন হবে, যদি কেউ না কেউ ক্ষমতায় আসে, সেইখানে যারা ক্ষমতায় আসবে তারা এসে হয়তো এই উপদেষ্টা পরিষদের মধ্যে যদি কেউ কোনো ধরনের অনিয়ম করে, দুর্নীতি করে, কোনো ধরনের এমন কিছু করে যা নাকি তার করা উচিত ছিল না, যেটা আইনের চোখে অপরাধ, যদি এরকম কেউ করে, এবং করেছে করেছে কোনো সন্দেহ নাই, যদি কেউ করে, তারা যেন সরাসরি বিচারের মুখোমুখি না হয়ে দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে, অথবা দেশে থাকলেও তাকে যেন বিচারের মুখোমুখি না করা হয়, এই ধরনের একটা প্রক্রিয়া চলতে পারে। আমি কেন বলি চলতে পারে, আপনি মনে করেন এটা কিন্তু নাহিদ ইসলামই প্রথম বলে নাই। এই সেফ এক্সিটের কথাটা প্রথম আমরা শুনছিলাম আজকে থেকে মাস 2 আগে একটা সেমিনারে, ওই সেমিনারে আমিও ছিলাম। ওই সেমিনারে মিস্টার দেবপ্রিয় ভট্টাচার্য উনি কিন্তু বলছিলেন এই সরকারের এখন সেফ এক্সিট খোঁজা উচিত, কিভাবে তারা যাবে। তখন এটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছিল, অনেকে বলেছিল ওনার মতো লোক এটা কেন বললেন, এটা কোনো ইঙ্গিত আছে নাকি নাই, এগুলো নিয়ে অনেক কথাবার্তা হয়েছিল। তারপরে আমরা শুনলাম ধরেন ওই পাশাপাশি সময়ে একটা আপনার ওই অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাডারের একটা মানে প্রশাসনিক যারা কর্মকর্তা আছে, তাদের একটা অনুষ্ঠানে একজন সাবেক সচিব, যিনি এক সময় বেগম খালেদা জিয়ার মেবি এপিএস অথবা পিএস, সেই ভদ্রলোক বলেছিলেন যে 8 জন উপদেষ্টার দুর্নীতির গোয়েন্দা রিপোর্ট ওনার কাছে আছে। এবং যখন উনি এই কথাটা বলেন, তখন এখানে উপস্থিত ছিলেন প্রশাসন ক্যাডারের অনেক বর্তমান এবং সাবেক কর্মকর্তারা।
তারা সবাই হাততালি দিয়ে ওনাকে অভিনন্দন জানিয়েছিলেন যে এরকম একটা সত্য কথা উনি বলেছেন। বলার পরে কিন্তু ধীরে ধীরে ওনার উপর কি হলো জানি না, এরপরে অনেক দিন চলে গেছে, ওই 8 জনের গোয়েন্দা রিপোর্ট আমরা দেখতে পাইনি। 8 জনের গোয়েন্দা রিপোর্ট উনি দুদককেও দেননি। 8 জনের কোনো 8 জন উপদেষ্টার কোনো কিছু শাস্তিমূলক ব্যবস্থাও হয়নি, কোনো কথা হয়নি। আমার মনে হয়েছিল তখন, আমি যখন তদন্তের মনে করি, আমার যেটা ধারণা আর কি, ওনার কাছে 8 জনের গোয়েন্দা রিপোর্ট ছিল, থাকার পরে তারা করেছে, পরে হয় ধমক খেয়ে অথবা মাল খেয়ে উনি চুপ হয়ে গেছেন। মালও খাইতে পারেন কিন্তু টাকা পয়সা খাইতে পারেন, হয়তো 8 জন উনি ব্ল্যাকমেল করেছেন এবং 8 জন ওনাকে বিপুল অঙ্কের টাকা দিয়েছেন, এই টাকা নিয়ে উনি চুপ হয়ে গেছেন। তা না হলে দেখেন, একটা কথা আমি বলি, এই দেশের জন্য ইম্পর্টেন্ট কি, একজন উপদেষ্টা নাকি দেশটা? দেশটা তো দুর্নীতি করলে দুর্নীতির জন্য ক্ষতিগ্রস্ত কে হয়? দেশ হয়। কিন্তু যারা মাসুদ কামাল খেয়াল করেছিলেন তো নিশ্চয়ই যে সে সময় বিএনপি কিন্তু তার কথাকে ওন করে নাই, বরং বলছেন সেটা তার ব্যক্তিগত বিষয়, এরকম একটা বিষয় আসছে। তাহলে বিএনপি ধরা হচ্ছে যে সামনে ক্ষমতায় আসবে, তাই তো? মানে পরিসংখ্যান থেকে শুরু করে সব যাবতীয় ধারণা তাই বলছে। তাহলে কি বিএনপির কাছ থেকে সেফ এক্সিট খুঁজছেন উপদেষ্টারা? এর মানে যাদের কথা বলা হচ্ছে আমি তো তাই মনে করি, যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে বিএনপির কাছে খুঁজতেছে। কারা হইতে পারেন তারা? মানে বিএনপির কাছ থেকে সেফ এক্সিট খোঁজা উপদেষ্টারা কারা হতে পারেন, যেহেতু কোনো নাম উল্লেখ করছে না নাহিদ ইসলাম? না, নাম উল্লেখ যারা জানে তারাই উল্লেখ করেন নাই, আর আমরা তো অত তথ্য প্রমাণ সহ জানি না, কাজে আমি কেন নাম উল্লেখ করে বিপদে পড়বো? আমি তো জানি না। কিন্তু ওই লোক যে বলে নাই, ওটা তো বিএনপি তাকে ওন করে নাই, বিএনপি ওন করার তো কোনো দরকার নাই। সে তো বিএনপিকে তথ্য দেয় নাই, সে পার্সোনালি জানছে, পার্সোনালি বলছে। একজন ব্যক্তি যখন বলে সেটাই গিয়ে উড়াই দিবেন? উড়াই দিব না তো, আমি তো উড়াই দিব না, কারণ সে তো আমার মতো এলেবেলে লোক না ভাই। সে তো একজন সাবেক সচিব, সে ঢাকা অফিসার্স ক্লাবের সভাপতি, সে আমার মতো লোক না তো ভাই, যে রাস্তার লোক, ফুটপাতের লোক তো না সে। বিএনপি করে নাই, কিন্তু সে ব্যক্তি পর্যায়ে যদি আমার কাছে এরকম তথ্য থাকে, যদি আমার কাছে যদি ডকুমেন্ট থাকে কোনো উপদেষ্টার বিরুদ্ধে, আমি তো এটা নিয়ে ওপেন বলবো, আমি দুদককে দিব, প্রেস কনফারেন্স করবো, আমি সবই করবো। কিন্তু উনি করেন নাই কেন? তার মানে উনি হয় ওখান থেকে ব্ল্যাকমেল, আমার ধারণা ব্ল্যাকমেল করেছেন, এবং উনি উপদেষ্টাদের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা মেরে চুপচাপ বসে আছেন। এই লোকগুলি খারাপ, এই লোকগুলি খারাপ। এবং ওই একই ভাবে আমি নাহিদ ইসলামকে বলবো, বিএনপি তো দায়িত্ব নিল না, যদি এরকম হয়ে থাকে যে উপদেষ্টারা এত দুর্নীতি করছে। সে তো বিএনপির কেউ না, সে তার দায়িত্ব বিএনপি নিবে কেন? সে তো বিএনপির কেউ না, সে একজন সাবেক সচিব, সে বিএনপির কি? সে তো বিএনপির কেউ না, তো বিএনপি তার দায়িত্ব নিতে যাবে কেন? বিএনপি নাই না, এখন বিএনপি আবার অন্য ধান্দা আছে। বিএনপির ধান্দা হলো কোনো মতে তাইলে নাইলে করে খালি ইলেকশনটা হইলেই হয়। ওনারা ওটার জন্য অনেক কিছু ছাড় দিতেছে, একটার পর একটা ছাড় দিচ্ছে না। একদম তো তেলের মানে বালতি নিয়ে গেছিল নিউ ইয়র্কে, যে বলে আসছে উনি নাকি ইউনুসের মধ্যে খেয়ে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পান। ওই প্রতিচ্ছবি দেখার পর দেশে আসার পর এখন আওয়াজ টাওয়াজ শুনি না, চুপচাপ আছেন। কিন্তু ওনাদের লক্ষ্যটা কি? যে কোনো ভাবে কোনো রকম বাধা বিঘ্ন ছাড়া কোনো মতো গেলে ফেব্রুয়ারিতে নির্বাচনটা হয়ে যাক। উচিত ছিল বিএনপির, উচিত ছিল উনি আসার পর বলা যে আমরা এটা মনে করি না, আমরা কোনো প্রতিচ্ছবি দেখি না। অথবা ওনাকে বলা উচিত ছিল আপনি কেন বললেন, ব্যাখ্যা দেন। উনিও কোনো ব্যাখ্যা দেয় নাই, বিএনপিও তার কাছে কোনো ব্যাখ্যা চায় নাই, বিএনপিও জাতিকে কোনো ব্যাখ্যা দেয় নাই। জাতি, আমার মতো জাতি যারা আছি, আমরা যা বুঝা তা বুঝে নিছি, তাই তো বুঝে নিছি। তো এইগুলো যদি বিএনপি মনে না করে, মনে করবে না, এটা বিএনপির সমস্যা। কিন্তু ঘটনা, কথা যখন উচ্চারিত হয়, শোনেন, কথা যখন একবার আপনি বলে ফেললেন, কথা তো তীরের মতো, আপনি ওটা ব্যাক করতে পারবেন না। তো উনি তো কথা বলে ফেলছেন, বলে ফেলে ওটা প্রমাণ দেন না, তার মানে কি? চুপ করে গেছেন কেন? কিন্তু বিএনপি তো আসলে চুপ করেই থাকছে সব ব্যাপারে। দেখেন তিনি মানে বিএনপি 3 উপদেষ্টা পদত্যাগের কথা বলছিলেন কেন? অভিযোগ তো বিএনপি করে নাই, অভিযোগ করছে ওই ভদ্রলোক, আর এদিকে অভিযোগ করছে নাহিদ ইসলাম। নাহিদ ইসলামের ব্যাপারে তো এখানে তো দেখেন এনসিপিও কোনো ভূমিকা নিচ্ছে না, কিন্তু এনসিপিও কিছু বলছে না, কিন্তু নাহিদ ইসলাম বলেছেন। নাহিদ ইসলাম কেন বলছেন? দুইটা কারণ হতো, আমি এখানে ওই 2 কারণ দেখি। এক কারণ হলো যে ওনাদের কাছ থেকে ব্ল্যাকমেল করা, ব্ল্যাকমেল করে আমি আমার মানে কিছু ক্ষমতা অর্জন করব, কিছু সম্পদ অর্জন করব, কিছু একটা হতে পারে, এটা হতে পারে। এছাড়া অনেকে বলে উনি না পাওয়ার বেদনা, আমি এগুলো মনে করি না ভাই, না পাওয়ার বেদনাটা তো কিছু না। মানে এজন্যই কি তাহলে ব্ল্যাকমেইলের শব্দটা যেহেতু বলছেন, এজন্যই কি তাহলে মনে হয় যে এরকম যে সময় মতো প্রকাশ করা হবে, মানে কথা না শুনলে সময় মতো অপকর্ম প্রকাশ করা হবে, এই জন্যই কি বলছেন ব্ল্যাকমেইল, মানে এইরকম মিনিং? অবশ্যই। আপনি জানেন, ধরেন আমি একটা কথা বলি, আপনি জানেন যে কয়েকজন সচিব, কয়েকজন উপদেষ্টা এই আন্দোলনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, আপনি যে বলছেন
যদি হয়ে থাকে আপনার কাছে কোনটা বড়, আন্দোলনের সাফল্য বড় নাকি ওই উপদেষ্টার সঙ্গে আপনার ব্যক্তিগত সম্পর্কটা বড়? বলেন। আপনি তো নিজেকে আন্দোলনের সিপাহ সালার দাবি করেন, তাহলে আপনি যদি আন্দোলনের সিপাহ সালার হয়ে থাকেন তাহলে আন্দোলনের স্বার্থে ওই লোকগুলিকে আপনি ওপেন করছেন না কেন? তাহলে আপনার কাছে ডকুমেন্ট নাই। যদি ডকুমেন্ট না থাকে তাহলে আপনি কিন্তু উচ্চারণ করলেন কেন? আপনি তো একটা পার্টির প্রধান, কেন উচ্চারণ করেন আপনি? এটা কি ফাজলামি করার জায়গা নাকি রে ভাই? হ্যাঁ মানে নাহিদ তো একাই না, নাহিদের সাথে সার্জিসও বলছেন মৃত্যু ছাড়া নাকি কোনো সেফ এক্সিট নাই। সামান্থা শারমিনকে বলতে শোনা যাচ্ছে যে সব ফাঁস করে দেয়া হবে। মানে এনসিপি তো বক্তব্য বলা চলে, তাই নয় কি? মানে নাহিদ বলছেন, সার্জিস বলছেন, আর কি বলবেন? সার্জিসের বক্তব্যটা কিন্তু ইন্টারেস্টিং। উনি কিন্তু মানে অন্য ভাই বলছেন আবার। উনি বলছেন যে এইগুলি যদি সেফ এক্সিট পায় তার মানে কি বিদেশ চলে যাবে। বিদেশ গেলেই কি মুক্তি আছে? বিদেশে তো বাঙালি আছে, তাদের হাতে পড়বে। এই কথাটা আবার ভিন্ন একটা অর্থ আমি করি। ভিন্ন অর্থটা কিভাবে করি, যে বিদেশে গেলে যে ঝামেলা পড়তে হয় এটা আবার এনসিপির বন্ধু বান্ধব যারা আছে তাদের সবাই মিলে টের পাইছেন। মাহবুব আলম টের পাইছেন বিদেশে গেলে কি ঝামেলা পড়তে হয়, আসিফ মাহমুদ সজীব ভুইও টের পাইছেন। কিন্তু বিদেশে গেলেও ঝামেলা আছে। কিন্তু মানে পৃথিবীর এখন এত ছোট হয়ে গেছে যে আপনি এখানে কোনো আকাম করবেন বিদেশে যেয়ে ধরা খাবেন, ধরা খাচ্ছেন তারা সবাই, তাই না? কাজে উনিও তো ওই অর্থে বলেছেন, ওই অর্থে বলেছেন। তো ওই অর্থে বললে তো তারাই আসলে ধরা খাচ্ছেন না, উপদেষ্টাদের মধ্যে তো ধরা খাবে। হ্যাঁ মানে তাদের সাথে ব্যক্তিরা তো ধরা খাচ্ছেন, তো তাদের সেফ এক্সিট নিয়ে তো নিশ্চয়ই কথা বলছেন না, নাকি বলছেন? ওটাও বলতে হবে, ওটাও বলবেন আপনি। ওটা বলবেন না কেন? সার্জিস বলেন, হাসনাত বলেন, নাহিদ বলেন আমেরিকা লন্ডনে যেতে পারবে, যাক না, দেখেন না কি হয়। তখন ওখানে কিছুদিনের জন্য ডিমান্ড দাম বেড়ে যাবে। এটা তো বাস্তবতা। অত সহজ না, ধরা সবাই খাবে। জি যেমন ধরেন শুনেন, আপনি যা করবেন তাই পাবেন, আপনি যা করবেন আজকে আগামীকাল তাই ফেরত পাবেন। আপনারা বলতেছেন গাড়ি জোরে বলতেছেন আমরা ঠিক করছি অমুক করছি। শুনেন, এই গভর্নমেন্টের সবচেয়ে বড় ভুলটা যেটা হয়েছে সেটা হলো যে একটা পলিটিক্যাল পার্টিকে তার কার্যক্রম নিষিদ্ধ করা। এটাই গভর্নমেন্টের সবচেয়ে বড় ভুলের মধ্যে একটা। এটা করে তারা এখন সিরিজ অফ এররের যে একটা চক্রের মধ্যে পড়ে যাচ্ছে। দেখেন আজকে কি হয়েছে। আজকে আপনার কি বলে কি ফোরাম যেন ওটা ভুলে গেলাম, আরে জাতীয় ঐকমত্য কমিশনের কথা বলছেন কি? মীনাক্ষী গাঙ্গুলি যেটা, আচ্ছা আচ্ছা, জি হিউম্যান রাইটস, জি জি বুঝতে পারছি, তাদের জাতিসংঘের তারা যে প্রতিবেদন দিচ্ছে হিউম্যান রাইটস ওয়াচ। আজকে নিউ ইয়র্ক ভিত্তিক যে হিউম্যান রাইটস ফোরাম আছে, হিউম্যান রাইটস ফোরাম কি বলছে বলেন? হিউম্যান রাইটস ওয়াচ, সরি, হিউম্যান রাইটস ওয়াচ আছে কি বলছে? হিউম্যান রাইটস ওয়াচের যে বড় আর্টিকেলটা তাদের আজকে লেখা হয়েছে সেইটার শেষে কি আছে দেখেন, আমি আপনাকে পড়ে শোনাই। হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, বাংলাদেশ সরকারের সন্ত্রাস বিরোধী আইনের অপব্যবহার বন্ধ করা উচিত, যে আইনের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, যে আইনের মাধ্যমে মঞ্চ ৭১ থেকে অধ্যাপক কার্জন, মঞ্জুর আলম পান্না সহ অনেকে গ্রেফতার করা হয়েছে এই আমলার মাধ্যমে। আচ্ছা, তারপরে কি বলছেন? আইনটি রাজনৈতিক দমন পীড়নের সমার্থক হয়ে উঠছে। এবং শেষ বাক্যটা কি? এর পরিবর্তে অন্তর্বর্তী সরকারের নিরাপদ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরিতে মনোযোগ দেওয়া উচিত। কি ধরনের নির্বাচনের জন্য মনোযোগ দিতে বলছে? নিরাপদ ও অংশগ্রহণমূলক। আপনি নিরাপত্তা করেন, অংশগ্রহণমূলক নির্বাচন আপনি কেমনে করবেন? আওয়ামী লীগ ছাড়া কেমন করে করবেন? এটা কিন্তু হিউম্যান রাইটস ওয়াচ বলতেছে। কালকে দেখবেন আরেকটা সংগঠন বলবে। আন্তর্জাতিকভাবে কোনো দেশ এ পর্যন্ত এই সরকারের এই পদক্ষেপের সমর্থন করে নাই। তারা যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করছে, আওয়ামী লীগকে যে নির্বাচনের বাইরে রাখতেছে, এই কাজে তাদের এই পদক্ষেপের সমর্থন বহির্বিশ্বের কোনো একটা দেশ এ পর্যন্ত করে নাই। এবং এর প্রতিবাদ আসতেই থাকবে, আসতেই থাকবে। জাতিসংঘের সেই প্রতিবেদনেও সুপারিশে বলা হয়েছিল যে নিষিদ্ধ না করার পক্ষে বা পুরো দলকে নিষিদ্ধ করা যাবে না বলছে এখানে। জি আপনি যে প্রতিবেদনের কথা বললেন, ডেফিনিশন আপনি ডেমোক্রেসির ডেফিনিশন নিজের মতো করে দিবেন, তাহলে তো হবে না রে ভাই। জি আপনি যে প্রতিবেদনের কথা বলেন হিউম্যান রাইটস ওয়াচ, মানে তার আগের দিনই প্রেস সচিব শফিকুল আলম তিনি বলছিলেন যে দেশের গণমাধ্যমগুলো অনেক বেশি স্বাধীনতা পেয়ে গেছে, পত্রিকাগুলোর কথা তিনি বলছেন অনেক বেশি স্বাধীনতা তারা পেয়ে গেছে, এজন্য তারা অনেক বড় রকমের ফ্রিডম পেয়েছে, ফলে অনেক ধরনের কথা বলে।
এটা এই বিষয়টাতে একটু আসি যে তারা আসলে অনেক বড় ফ্রিডম পেয়েছেন বলে মানবাধিকার বা আইন শৃঙ্খলা সম্পর্কে আসলে বাড়িয়ে চাড়িয়ে লেখে এরকম একটা ইঙ্গিত তিনি করছেন। আসলে পরিস্থিতি স্থিতিশীল, মানবাধিকার পরিস্থিতি ভালো বলে তার ভাষ্য, এবং তিনি বলছেন যে হিউম্যান রাইটস ওয়াচ বা এই ধরনের আন্তর্জাতিক সংগঠনগুলো যদি বলে তাহলে মানে একটা বিশ্বাসযোগ্যতা আসে, এইগুলোর আসলে বিশ্বাসযোগ্যতা নেই। এখন হিউম্যান রাইটস ওয়াচ বলছে, এই বিষয়টি আসলে সরকারের জন্য কেমন হলো? দেখেন, এই শফিকুল আলম সাহেবকে আগে আমি মনে করতাম যে উনি বোধহয় এই আগের সরকারে ডক্টর হাসান মাহমুদ এবং ওবায়দুল কাদেরের সম্মিলিত রূপ, সম্মিলিত প্রকাশ। ওই দুইজন যে যে কাজ করতেন তার মাধ্যমে একটা শঙ্কর প্রজাতির ব্যক্তি হিসেবে উনি আবির্ভূত হয়েছেন। ওনার মুখ দিয়ে দুইজনের কথাই আসে মনে করতাম। এখন তাকে মনে হয় একটা পীর শ্রেণীর লোক মনে হয়, মানে পীর শ্রেণীর লোক মনে হচ্ছে এই কারণে বুধবার দিন উনি বললেন যদি হিউম্যান রাইটস ওয়াচের মতো প্রতিষ্ঠান বলে তাহলে তারা একভাবে গুরুত্ব দিবেন। আল্লাহর কি রহমত, পরের দিনই কইছে। এখন উনি কি বলবেন? এখন উনি কি বলবেন? এই হিউম্যান রাইটস ওয়াচ যে তাদের সরকারকে ধুয়ে দিল এবং এখানে যে বললো যে তারা এই সরকারের মধ্যে হাসিনা সরকারের ছায়া দেখতে পাচ্ছে, তারা যে বললো আপনারা যদি এই কাজগুলি করেন তাহলে লোকে বলবে আগের সরকারের মতোই তো হচ্ছে, এই যে কথাগুলি বললো, এখন আমার এই পীর সাহেব কি বলবেন? ওনার কথা তো ভুলে গেছে, পরের দিনই গেছি, মানে 24 ঘন্টা পার হতে পারে নাই ভাই। এখন উনি কি বলবেন এটা শোনার আমার খুব আগ্রহ। উনি তো মহাজ্ঞানী মানুষ, বলুক না, জবাব দেখ। এখন এখন বলবে ওই হাসান মাহমুদের মতো বলবে যে এরা সব, আগে হাসান মাহমুদ বলতো না যে বিএনপি জামাতের টাকা খেয়ে তারা করতেছে, এখন এরা বলবে এরা আওয়ামী লীগের টাকা খেয়ে করতেছে, এগুলি বলবে। তো হইল কি, সরকারে যারা যায়, যেই মুহূর্তে কেউ ক্ষমতায় যায় সেই মুহূর্তে তার মধ্যেকার মিনিমাম যে লজিকটা থাকে, মিনিমাম যে যুক্তিবোধ থাকে, সেটার সঙ্গে সঙ্গে মরে যায়। এবং তারা ওই দালালি বলেন, মোসাহেবি বলেন এবং গোয়ার তুমি বলেন, এটাই হয়ে দাঁড়ায় তাদের একমাত্র উপাদান এবং ওটার উপর ভর করে তারা চলে। জি, এখন কিন্তু তিনি যে বলছেন গণমাধ্যমগুলো নাকি এখন মানে পত্রিকাগুলো অনেক বেশি স্বাধীনতা পেয়ে গেছে, এইটা একটু আপনার কাছ থেকে শুনতে চাই। পত্রিকাগুলোকে আসলেই এখন অনেক বেশি স্বাধীনতা পেয়ে গেছে? এটার বিশ্লেষণের সাথে সাথে ওটাও শুনবো, যদি স্বাধীনতা পেয়ে যায় তাহলে ওই আখের গোছাচ্ছেন উপদেষ্টারা, যেটি নাহিদ ইসলাম বলছেন, সেই বিষয়গুলো কোথায় আসছে না কেন? বা আপনি যে বলছিলেন যে মানে 8 জন উপদেষ্টার গোয়েন্দা তথ্য আছে, একজন বললেন সেগুলো সব উড়িয়ে দেওয়া হলো, বা ধরেন আসিফ মাহমুদ, তার যে চাঁদাবাজির কথা আসলো, সেখানে আসলো একজন মানে তারই সহকর্মী মানে সহযোদ্ধা রিয়াদ নামের একজন যাকে ধরা হলো, তিনি বললেন কেমনি তিনি চাঁদাবাজির সাথে জড়িত ছিলেন। সবকিছু পড়ার পরে কোনো কিছু গেল না। মানে গণমাধ্যমগুলো কি আসলেই বেশি স্বাধীনতা ভোগ করছে? করলে এগুলো কেন আসছে না সামনে? শুনেন, গণমাধ্যমের স্বাধীনতাটা এটা বহুত পিকুলিয়ার একটা বিষয়। আপনি নিজেও গণমাধ্যমে অনেকদিন ছিলেন বাংলাদেশে, এখনো বাইরে থেকে করছেন কাজগুলো, আপনি এগুলি সব জানেন। আমি তবু আপনাকে বলি, আমাদের গণমাধ্যম স্থায়ীভাবে পঙ্গু হয়ে গেছে, একদম স্থায়ীভাবে পঙ্গু হয়ে গেছে। আপনি দেখবেন মাঝে মাঝে দেখবেন যে কিছু পোষা পাখি আছে, খাঁচার মধ্যে পাখি পালে, টিয়া পাখি। আমাদের বাড়িতে একটা ছিল, দেখতাম সেই টিয়া পাখিটা অনেকদিন পরে না একদিন ওর দরজাটা খুলে দেওয়া হয়, খাঁচার মুখটা, সে আর যায় না কোথাও। সে যে গাছে উঠতে হবে ভুলে গেছে, সে না উঠতে উঠতে ওরা ভুলে যায় পাখি। তো আমাদের গণমাধ্যম হচ্ছে এরকম জিনিস। আমাদের গণমাধ্যম, আমি মনে করি আমাদের গণমাধ্যম মানে এটা একদম ভাবে কি বলবো এটাকে, আমি আগেও বহুবার বলেছিলাম, এটা বিকৃত হয়ে গেছে। বিকৃত বলতে আমি দুইটা শব্দ বলছি, একটা কয় রিকার্ড দিয়ে, একটা কয় রফলা ঋষিকার দিয়ে, দুইভাবেই এটা বিকৃত হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে এবং হয়ে গেছে। তো এটা যে কারণে তারা পারে না। আমাদের মিডিয়ার মতো মানে এত হতাশাব্যঞ্জক অবস্থানে আর কোনো পেশা আছে কিনা আমি জানি না। আপনি দেখবেন আওয়ামী লীগ সরকার চলে গেছে, সবচেয়ে আগে পরিবর্তন হয়েছে কি? সবচেয়ে আগে চট দখলের মতো করে কি দখল হয়েছে? মিডিয়াগুলি দখল হয়েছে। আপনি যে মিডিয়ায় ছিলেন সেই মিডিয়ার প্রধানের পদটা দখল হয়ে গেছে। আগের জন চলে গেছেন, পরের জন এসে যে আসছেন অন্য পার্টি থেকে আসছেন, বিএনপি থেকে আসছেন। অন্য অন্য মিডিয়াগুলো প্রত্যেকটা মিডিয়ার প্রধান দেখেন চেঞ্জ হয়ে গেছে। যারা আসছে তারা কি আসলে অধিকতর যোগ্য ব্যক্তি? না, তাদের মূল পরিচয় হলো তারা একটা রাজনৈতিক দলের কেয়ারফে আসছেন, যে যেভাবে পারছেন ঢুকছেন। তো এই মিডিয়াগুলো ধরেন আগে আওয়ামী লীগের মিডিয়া ছিল, ধরেন আওয়ামী লীগের লিডাররা, আওয়ামী লীগের মোসাহেবরা মিডিয়াগুলি মাতবরি করতো, তারা মিডিয়ার পলিসি মেকার ছিল, তারা আওয়ামী লীগের পক্ষে থাকতো। তখন স্বাধীনতা বলতে কি? তারা যেটা বলতো ওইটাই স্বাধীনতার মানে, তারা তো মনে করতো তারা খুব স্বাধীন।
এখনকার যারা মিডিয়া আছে এরাও স্বাধীন, এরা এই সরকারের অধীনে স্বাধীন, তারা বিএনপির অধীনে স্বাধীন, তারা জামাতের অধীনে স্বাধীন। এটা হলো কি কথাটা কেমন জানেন, একটা কথা বলি, যেমন একজন বলল যে তোমরা সবাই আমার অধীনে আছো এবং আমার অধীনে তোমরা সবাই স্বাধীন। বুঝতে পারছেন? প্রথমত আপনি মেনে নেবেন আপনি ওনার অধীনে আছেন, তারপরে আপনি স্বাধীন। তো কতটুকু স্বাধীন আপনি পাবেন? তো ওই জিনিসটাই হচ্ছে আমাদের বর্তমান মিডিয়াগুলো। আপনার প্রেস সেক্রেটারি যে কথাটা বলেছেন, ওনার কথাগুলো অর্থ হয় না, এটা একটা অর্থহীন কথা। উনি আগে একসময় উনি টকশো করতেন এবং টকশোতে যাইতেন, ওনার সঙ্গে একজন থাকতো, থাকার পর উনি পরে একসময় দেখলেন যে বহুত ঝামেলা হয়ে যায়, কারণ যার সঙ্গে যার সহ আলোচক এমন এমন প্রশ্ন করে সে উত্তর দিতে পারে, দেখছি আমি। কাজেই আপনি কি করছেন, এটা আপনি নিজেকে, আপনি প্রেস সেক্রেটারি, এই ক্ষমতাটা প্রয়োগ করে আপনাকে একা নিতে বাধ্য করছেন। এটার নাম স্বাধীনতা? মিডিয়াগুলো স্বাধীনতা ভোগ করতেছে না। আচ্ছা, উনি ওই দিন যে প্রসঙ্গে বলছিলেন কথাটা, উনি বলছিলেন পত্রিকাগুলো এত স্বাধীন হয়ে গেছে তারা যা ইচ্ছা তা লেখে, এগুলো নাকি বাস্তবতার সঙ্গে মিল নাই। আচ্ছা, ভালো কথা মানলাম, তাহলে বাস্তবতার সঙ্গে মিল আছে কোনটার? উনি যেটা জানেন সেটার। তো উনি কি জানেন? উনি কার মাধ্যমে জানেন? ওনার সোর্সটা কি? ওনার সোর্সটা কি এগুলি জানার? ওনার জানার সোর্স হলো পুলিশ। আগেও কিন্তু আগের গভর্নমেন্টে বলে একই ঘটনা ঘটতো। শেখ হাসিনা বলতেন, শেখ হাসিনা অথবা স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের ভাষ্যকে মনে করতেন যে রিয়েল ভাষ্য। বলছে না আসাদুজ্জামান কামাল বলে নাই যে গুম বলতে কিছু নাই, যারা গেছে হারাইছে তারা বিভিন্ন কারণে হারাই গেছে, কেউ ব্যবসায়িক কারণে চলে গেছে লুকাই পড়ছে, কেউ পারিবারিক কারণে লুকাই পড়ছে, কেউ প্রেম করে ভাইগে গেছে, এগুলোই বলছে উনি। উনি এই সমস্ত অশ্লীল কথাবার্তা বলছে। তাহলে এখন গুমের লোক কোত্থেকে বাইরে আসলো? গোলাম আজমের ছেলে কোত্থেকে বাইরে আসলো? গোলাম আজমের ছেলেকে আরেক মহিলা নিয়ে পলাই গেছিল, নাকি মীর কাসিম আলীর ছেলে পলাই গেছিল? তারা কোত্থেকে আসলো? তো ওই রকম কথাবার্তা ক্ষমতায় থাকলে অনেকেই বলেন, উনিও বলছেন। ওনার সোর্স কি? এই ডিজিএফআই অথবা এনএসআই অথবা পুলিশ অথবা র্যাব, এরাই তো সোর্স। এই সোর্সগুলিকে উনি সংবাদ মাধ্যমের চেয়ে বেশি বিশ্বাস করতেছেন, অথচ এই ভদ্রলোক নিজে এক সময় সংবাদ মাধ্যমে চাকরি করতেন, তিনি নিজে সাংবাদিক। এইটা হয়। জি, আমি আসলে আপনার কাছে এখন একটু সাংবাদিকতার বা গণমাধ্যমেরই একটা মানে কম্পারেটিভ বিশ্লেষণ যদি জানতে চাই, কারণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান তিনি যে সাক্ষাৎ দিয়েছেন সেখানেও তার কাছে প্রশ্ন ছিল যে গণমাধ্যমের স্বাধীনতার সামনে আপনারা আসলে আপনারা নিশ্চিত করবেন কিনা। তিনি বলছেন যে তিনি আসলে বেশ এই বিষয়ে পুরো উত্তরটাই তিনি দিচ্ছেন যে বিএনপির সময় নির্যাতন হতো না, বিএনপির সময় মানে গণমাধ্যম বা সাংবাদিকদের হুমকি ধামকি দেওয়া হতো না। তিনি বলছেন আমি বলতে পারবো স্বৈরাচারের সময় একটু কোটি করি, স্বৈরাচারের সময় বহু সাংবাদিককে বিভিন্ন জায়গা থেকে ফোন করে বিভিন্ন রকম ভয়ভীতি প্রদর্শন ধমক দেওয়া হতো, বিএনপির সময় এগুলো করা হয়নি, কারণ তখন সংবাদপত্রে যে খবরগুলো প্রকাশিত হয়েছে তৎকালীন বিএনপি সরকার সম্পর্কে আমার সম্পর্কে যে খবরগুলো প্রকাশিত হয়েছে যদি ওই রকম হতো তাহলে কিন্তু ওইরকম খবর প্রকাশিত হতো না। অর্থাৎ বিএনপির সময় যদি অত্যাচার নির্যাতন থাকতো তাহলে খবরগুলো প্রকাশিত হতো না, স্বাভাবিকভাবে যা হয়নি বিগত সরকারের সময়, স্বৈরাচারের সরকারের সময়। কাজেই আপনাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বিএনপি অতীত সরকারের সময় যেরকম সাংবাদিকদের গুম করা হয়নি, সাংবাদিকদের নির্যাতন করা হয়নি, সাংবাদিকদের দেশ ছেড়ে যেতেও বাধ্য করা হয়নি, ইনশাল্লাহ ভবিষ্যতেও হবে না। মানে বিএনপির সরকারের সময় অতীতে যেমন সাংবাদিকরা নিরাপদে ছিল, তাদের উপর কোনো নির্যাতন হয় নাই, হুমকি ধামকি থাকে নাই, ভবিষ্যতেও থাকবে। কেমন ছিল বিএনপি সরকারের সময়ও আসলে আসলে কি সাংবাদিকরা কোনো রকম তখন? এখানে আমি দুটো কথা বলি। ওনার কথা দুই ধরনের কথা আছে। উনি একটা কথা বলেছেন যে আগামীতে সাংবাদিকদের উপর ওনার কোনো প্রভাব থাকবে না, সাংবাদিকতার উপর কোনো প্রভাব থাকবে না, এবং সংবাদপত্রকে এবং সাংবাদিকতাকে মানে আটকানো হবে না, গলা টিপে ধরা হবে না। এই হলো একটা পদ্ধতি, একটা কথা। আচ্ছা, এখন যেমনটি যখন বলে তখন আমি আতঙ্কিত হই। আসলে যখন যেমনটি বলে তখন আমি আতঙ্কিত হই। বিএনপি আমলেও ছিল। 91-এ যখন বিএনপি প্রথম ক্ষমতায় আসছে, ভাই খালেদা জিয়া যখন প্রথম ক্ষমতায় আসছে, আপনি জানেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন ভাঙছে ওই সময়। ঢাকা সাংবাদিকদের যে সংগঠনটা সেটা দ্বিখণ্ডিত হয়েছে খালেদা জিয়ার আমলে। উনি অস্বীকার করতে পারবেন? আর উনি বলবেন আমরা তো ভাঙি নাই, আপনারা ভাঙছেন। হ্যাঁ, আমরা ভাঙছি, সেটা কিন্তু আপনারা এনকারেজ করছেন, আপনারা তো আশ্রয় দিয়েছেন। যে পক্ষটা আপনাদের কাছে গেল হাজিরা দিতে গেল তাদেরকে আপনি বলছিলেন যে আপনি একসঙ্গে আসেন, বললেই হইতো, বলেন নাই তো। সেই যে ভাঙলো সাংবাদিক ইউনিয়ন কিন্তু এখনো দ্বিখণ্ডিত, এখনো সাংবাদিকও দ্বিধা বিভক্ত,
এবং এই দ্বিধা বিভক্তি এমন একটা পর্যায়ে পড়ছে, এই যে আমরা আজকে সাংবাদিক বলতে যে দালাল সাংবাদিক বলি, বুঝি কেন বুঝি, এটা ওই কারণে 91-এ সরকারের কাছে বিএনপি সাংবাদিকরা ভাইঙা একটা গোষ্ঠী বিএনপি দালালি করলো, আরেক গোষ্ঠী অবহেলিত থাকলো। 96 এসে এই অবহেলিত গ্রুপ আবার দালালি শুরু করলো, আবার আগের গ্রুপটা অবহেলিত হয়ে গেল। 2001-এ এসে তারা আরো বিপুল বেগে দালালি আরম্ভ করলো, আগের গ্রুপটা আরো বিপুল বেগে অবহেলিত হলো। 2009-এ এসে তারা বিশাল বিপুল বেগে আসলো, তারা এখন মানে পার্টির মানে লাঠিয়ালে পরিণত হলো, আর আরেক গ্রুপ বিলাই হয়ে গেল। এখন আবার বিলাই সিংহ হয়ে গেছে, আর আগে সিংহ এখন বিড়াল হয়ে লুকিয়ে পড়ছে। এই তো চলছে, এটা আগামীতেও চলবে, এটাই চলবে। এই ধারাটা যতক্ষণ আপনি বন্ধ না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত সাংবাদিকতা স্বাধীন হবে না। দেখেন, সাংবাদিকতাকে পরাধীন করে রাখছে প্রকারান্তরে সরকার। আমি আপনাকে ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বলি, সেটা হলো বিজ্ঞাপনের মাধ্যমে কোনো সার্কুলেশন নাই, বিজ্ঞাপন পায়। আগের আমলে কি হইতো, ভোরের কাগজ এক কপি কয় কপি ছাপা যাম যায় না। আমি অনেক সময় বলতাম যে আপনি যদি একটা তাবিজ বানানো দরকার পড়ে, লোক যদি বলে যে ভোরের কাগজের ফ্রন্ট পেজ দিয়ে পেঁচে পেঁচে তাবিজের মধ্যে ঢুকাইলে আপনার রোগ ভালো হবে, আপনি তাবিজ বানানোর জন্য ভোরের কাগজ পাইতেন বাজারে। এই অবস্থা, তার সার্কুলেশন দেখানো হয়েছিল 1,65,000। দৈনিক সংবাদ কোথাও পাওয়া যায় না, 1,65,000 সার্কুলেশন, এখনো তাই দেখায়। কেন দেখায়? তারা ওই রেটে বিজ্ঞাপন পায়, ওই বিজ্ঞাপন দিয়ে পুরোটাই মালিক এনে দেয়। সংবাদের সার্কুলেশন এখন 1,65,000, এখনো সংবাদ তো বাজারে পাওয়া যায়, কেউ দেখছে বাংলাদেশের পর্যন্ত? সে ওই রেটের বিজ্ঞাপন, এই যে বিজ্ঞাপনগুলি দেয় সরাসরি বাংলায় বলবো এগুলো ঘুষ। ঘুষ দিয়ে বলে তোমরা আমার পক্ষে বলবা, তোমাদের আমি হাতে রাখছি। সবাই হাতে থাকতো। নাইমুল ইসলাম খানের 4টা পত্রিকা ছিল, কেন? ঘুষ। 4টা পত্রিকা বিভিন্ন সময় ক্রোড়পত্র পাইতো, পাইলে ঘুষ। অনেক সাংবাদিক থাকতো, চাকরি করতো, সবাই হলো সরকারের পক্ষে ঘুষ। এটাই ঘুষ। যতক্ষণ পর্যন্ত সরকারি বিজ্ঞাপনের এই নিয়মটা থাকবে ততদিন পর্যন্ত বাংলাদেশে সাংবাদিকতার মান উন্নত হবে না। ততদিন পর্যন্ত এই আন্ডারগ্রাউন্ড জার্নালিজম চলবে, ততদিন পর্যন্ত এইরকম সাংবাদিকরা সরকারের কাছে নতজানু থাকবে। তাহলে আপনি বলছেন যে সেই 91 সালে তখনই আসলে মূল বিভক্তিটা শুরু, কিন্তু সাংবাদিকদের উপর নির্যাতন, নিপীড়ন, হুমকি ধামকি বা গোয়েন্দা সংস্থাদের মাধ্যমে প্রেসার দেওয়া, এই বিষয়গুলো কি আসলে তখন ছিল? কারণ আমি বিভিন্ন সাংবাদিকরা তারপরে দেখছি যে ফেসবুকে লিখছেন এটা আসলে মিথ্যা কথা, তিনি কেউ লিখছেন তাকে নিজেকে তুলে নেওয়া হয়েছে, ডিজিএফআই তাকে প্রেসার দিয়েছে, তাকে রিমান্ডে নেওয়া হয়েছে, তিনি বিদেশে চলে যেতে বাধ্য হয়েছেন, এরকম কয়েকজনের লেখা দেখছিলাম ফেসবুকে, তারপরে পাল্টা পোস্ট করছেন আর কি তারেক রহমানের। এরকম কি আসলে পরিস্থিতি ছিল? আমি বলি আসলে এটা পার্সন টু, এটা শোনেন বলি, এটা হলো পার্সন টু পার্সন ভ্যারি করে কেন? আমি আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলি, তাহলে হবে। কোভিডের আমি জিজ্ঞাসা করছিলাম যে বিএনপি আমলে কি সাংবাদিকরা হুমকি ধামকি বা নির্যাতনের শিকার হতো কিনা সেই বিষয়টি। কারণ আমি ওই যে বলছিলাম যে ফেসবুকে অনেকে পাল্টা লিখছেন, অনেকে আবার নামও দিচ্ছেন, যে ফরিদপুরের প্রবীর সাহা, ফেনীতে টিপু সুলতান, মলয় ভৌমিক, কার্টুনিস্ট আরিফুর রহমান, খুলনার মানিক সাহা, এরকম অনেকের নাম অনেকে দিচ্ছেন, হুমায়ুন কবির বালু, এরকম অনেকের নাম আসলে তুলে দিচ্ছেন যে যারা নির্যাতনের শিকার হয়েছেন। অনেকে বলছেন আরএসএফ সহ বিভিন্ন আন্তর্জাতিক যারা আসলে সাংবাদিকতা নিয়ে মান নিয়ে বা সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে প্রতিবেদন করে, জরিপ করে, তাদের পরিসংখ্যান দিচ্ছেন যে এই সময় থেকে এই সময় এতজন সাংবাদিক নিহত হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, হুমকি ধামকির শিকার হয়েছে বা নিরাপত্তাহীনতার শিকার হয়েছে। আসলে পরিস্থিতিটা কি এরকম ছিল নাকি না, অনেকেই আসলে সেই সময়টা মনে করতে পারি না আমরা। দেখেন, এই সবগুলি কি আওয়ামী লীগ আমলে হয়েছে না সবগুলি বিএনপি আমলে হয়েছে? বিভিন্ন সব আমলে হয়েছে। কোন আমলে হয় নাই? আওয়ামী লীগ আমলে হয় নাই, তা তো হয়েছেই। বিএনপি আমলে হয়েছে, সব আমলে হয়েছে। কোনো আমলে ভাই এত দুধে ধোয়া তুলসী পাতা ছিল না, বলে লাভ নাই। সব আমলে এটা হয়েছে। এখন যেভাবে ব্যাখ্যা করে, আরেকটা জিনিস হলো কি, আমাদের সাংবাদিকদের মধ্যেও কিছু ঝামেলা আছে ভাই, কিছু ঝামেলা আছে। আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বলি, তাহলে বুঝবেন। এই যে বাংলাদেশ প্রতিদিন নামে একটা পত্রিকা, খুব জনপ্রিয় পত্রিকা, এই পত্রিকার সম্পাদক নঈম নিজাম, ডেপুটি এডিটর ছিলেন পীর হাবিবুর রহমান, উনি মারা গেছেন, পীর হাবিবুর রহমান। কোভিডের সময় ওনাদের সঙ্গে ওনাদের বসুন্ধরার সঙ্গে কিছু একটা সমস্যা হলো সরকারের, স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে যুদ্ধ শুনেছি, ওনারা একটা হাসপাতাল করতে চেয়েছিল বসুন্ধরা,
সেটা অনুমতি পায় না, কি জিনিস ঝামেলা হয়েছিল দেখলাম যে বাংলাদেশ প্রতিদিনে প্রথম পৃষ্ঠায় স্বাস্থ্য খাতের অনিয়ম নিয়ে ধারাবাহিক লেখা ছাপা হওয়া আরম্ভ হলো। তার 2 দিন না 3 দিন ছাপা হলো। তারপরে দেখলাম সরকার নঈম নিজাম এবং পীর হাবিবুর রহমানের ব্যাংক হিসাব তলব করলো। খেয়াল কল, কিন্তু যেদিন ব্যাংক হিসাব তলব করলো তারপর দিন দিয়ে রিপোর্ট বন্ধ। কেন ভাই, ঘটনাটা কি? আপনি রিপোর্ট করছেন, রিপোর্ট হবে, আপনাদের ব্যাংক হিসাব তলব করছে, প্রবলেমটা কি? আমার তো ব্যাংক হিসাব তলব করলাম, খুশি হই, খুশি হয়ে ঠিক আছে ভাই, একটা তাহলে হিসাবটা তো আমি পাইলাম, আমার কোথায় কোথায় কি কি টাকা পয়সা আছে, গভর্নমেন্ট আমার এই একটা হিসাব করে দিল, খারাপ কি? আমি তো খুশি। তো তাদের ব্যাংক হিসাব তলব করার সঙ্গে সঙ্গে রিপোর্ট কেন বন্ধ? এবং রিপোর্ট যখন বন্ধ তখন ব্যাংক হিসাব নিয়ে কোনো আলোচনাও নাই। তো এরকম ঘটনা ভাই অনেক হয়েছে বাংলাদেশে, হচ্ছেও। যে আমিও কিছু করি, তোমার নিয়ে কিছু বলতে গেলে তুমি আবার আমারটা ধরে টান দাও, আমি আবার তোমারটা দিয়ে টান দেই, এই টানাটানিতে উভয়ই লাভবান হই। এগুলি কারা করে? সাংবাদিকরাই তো করে। এরাই কিন্তু টোটাল সাংবাদিক কমিউনিটির বদনাম করে দিছে। আমাদের সাংবাদিকরা ব্যাংকের মালিক হয়, ইন্স্যুরেন্সের মালিক হয়, হয় নাই? আপনি দেখেন নাই? আমি নাম ধরে বললাম না, আপনি তো নিজেও জানেন হয়েছে না। তারা কেন ভাই করতে আসেন সাংবাদিকতা? ওটাই করেন, ওটাই করেন। আর যদি ইন্স্যুরেন্সের মালিক হন তাহলে ওটাই যান, এখান থেকে সরেন, ওখানে যান। কারণ আপনি যখন একটা ইন্স্যুরেন্সের মালিক হবেন তখন কি হবো, আপনার মিডিয়াতে ওই ইন্স্যুরেন্সের বিরুদ্ধে কোনো রিপোর্ট হবে না। আজকাল তো আমার ব্যাংকার্সদের একটা অ্যাসোসিয়েশন আছে, ইন্স্যুরেন্সের একটা অ্যাসোসিয়েশন আছে, তাহলে তো কোনো রিপোর্ট হবে না কোনোটারই। তো এইগুলি এখন সব মিলে, সব ধান্দাবাজি টান্দাবাজি সব মিলে একাকার হয়ে গেছে। এর মধ্যে বৈশা আমি আপনার আশা করতেছি যে পবিত্র সাংবাদিকতা হবে, ভাই এটা হবে না। এটা এই আশায় ক্ষান্ত দেন। তাহলে আসলে জনাব তারেক রহমান যে আশ্বাস দিচ্ছেন যে বিএনপি ক্ষমতায় আসলে গণমাধ্যম স্বাধীনতা পাবে বা মত প্রকাশের স্বাধীনতা থাকবে, সেই আশাটা কি করতে পারছেন না? আমি করতে পারছি না তা বলবো না। উনি যখন বলেছেন, আমি মনে করি ওনার একটা সদিচ্ছা আছে। আমার ধারণা, কেন মনে করি আমি সেটাও বলি। উনি দীর্ঘ 17 বছর ধরে ভাই একটা উন্নত দেশে থাকেন, এমন একটা দেশে থাকেন যে দেশে জার্নালিজমের যে ফ্রিডমটা সেটা আছে। উনি এটা দেখে দেখে অভ্যস্ত। হয়তো উনি সেরকম চান। এবং ওনার সঙ্গে আমার সঙ্গে একবার কথা হয়েছিল। উনি একবার, আমি যখন অসুস্থ ছিলাম তখন উনি একবার আমাকে ফোন করেছিলেন। এটা অনেকেই জানি, যা করেছিলেন। অনেকে আবার অনেক রকম কথাও বলে, যাক সেটা অন্য কথা। তো তখন ওনাকে আমি এই কথাটাই বলেছিলাম, নানা কথা প্রসঙ্গে আমি এই কথাটা বলেছিলাম ওনাকে, ভাই আপনার কাছে আমি কিছু চাই না, আপনার কাছে আমি একটা জিনিস চাই, যে আপনি যখন যদি আপনার ক্ষমতায় আসেন, প্লিজ আমাকে কথা বলতে দিন, আমার কথাটা বলাটা থামায়েন না। আমি আমার মতো, আপনাদের কাছে আমার কারো কাছে কিছু চাওয়ার নাই ভাই। আমি একজন সাংবাদিক হিসেবে এইটুকু আমার চাহিদা। উনি আশ্বস্ত করেছিলেন। উনি বলেছিলেন আপনি অবশ্যই বলবেন, আপনাকে কেউ থামাবে না, আপনি যেভাবে বলছেন এভাবেই বলবেন। এবং সেটা যদি আমার বিপক্ষেও যায়, আপনি এখনো আমার বিপক্ষে অনেক কিছু বলেন, তখন যদি বিপক্ষেও যায় তাও আপনি বলবেন। কারণ আমি চাই আপনি বললে পরে, জি আশ্বস্ত আসলে মনে হয় তখন হতে পারতাম আমরা, যে অতীতে যা হয়েছে সেরকমটি আর হবে না। এটি যদি শুনতে পেতাম তাহলে হয়তো বেশি আশ্বস্ত হতাম। বড় মানে এর বদলে যদি বলা হচ্ছে যেমনটি হয়েছে তেমনটি হবে আর কি সামনে, তখন তো আসলে একটু ভয় লাগে। তখন একটু ভয় লাগে, তখন একটু যদি আমাদের অনুষ্ঠান দেখেন, ওনাকে আমি বলছি যে তখন ভাই আগের সঙ্গে তুলনা করেন না, আপনি আপনার মতো করেন। ওনার প্রতি আমার অনুরোধ যে আগে যেরকম করেছি ওরকম ওটা বলেন না, বরঞ্চ আপনি বলেন যে আমি যদি দায়িত্বে আসি, যদি আমি ক্ষমতায় আসি, যদি আমার দল ক্ষমতায় আসে, তাহলে আগামীতে আপনারা নিজেদের মতো করে কথা বলতে পারবেন, স্বাধীনভাবে কথা বলতে পারবেন। এটা যদি বলেন তাহলে আমি খুব খুশি হব। তিনি যেহেতু ব্যক্তিগতভাবে আপনাকে ফোন করে অন্তত আশ্বস্ত করেছেন, একটা আশ্বাসের জায়গা মনে হয় অন্তত আপনি আমি বিশ্বাস করছি এটা। জি আমি বিশ্বাস করছি অন্তত আপনি পেয়েছেন, বাকিরা সবাই পাচ্ছে কিনা জানি না। তিনি আসলে তার সাক্ষাৎকারে আরো প্রসঙ্গ, তার সাক্ষাৎকারটি বেশ প্রশংসিতই হচ্ছে। আসলে তিনি বেশ মার্জিত পরিশীলিত ভাবে তিনি কথা বলেছেন। তিনি যেখানে আওয়ামী লীগ প্রসঙ্গে বলছেন যে তিনি তার ভাইকে রেখে এসেছিলেন, তার মাকে রেখে এসেছিলেন, সুস্থ মাকে রেখে এসেছিলেন, মা অসুস্থ, বেশ আবেগী একটা অবস্থা তৈরি হয়েছে। তিনি বলছেন
বলছেন যে ঘর রেখে এসেছিলেন, সেই ঘরটি নেই। বেগম জিয়া তার মায়ের উপর শারীরিক মানসিক নির্যাতন করা হয়েছে, এবং তিনি একটা জায়গা থেকে কোট করি, আমি আমার পরিবারের যে কাহিনী আপনাদের সামনে তুলে ধরলাম, এটিকে আপনারা কাহিনী বলুন বা সংগ্রাম বলুন, যেটাই বলুন না কেন, এটি শুধু আমার কাহিনী না বা আমার পরিবারের কাহিনী না। এরকম কাহিনী বাংলাদেশের শত না হাজার হাজার পরিবারের, যে পরিবারের বাবা, যে পরিবারের ভাই, যে পরিবারের স্বামী তার ঘর বাড়ি ধ্বংস করে দেওয়া হয়েছে, হ্যান্ডকাফ পরা অবস্থায় হাসপাতালের বারান্দায় মারা গিয়েছে, তা না হলে হ্যান্ডকাফ পরা অবস্থায় জেলের ভেতরে মারা গেছে, সহায় সম্পত্তি ধ্বংস করে দেওয়া হয়েছে। এই সকল অন্যায়, এই সকল হত্যা, এই সকল নির্যাতনের জন্য যারা দায়ী, যারা এসবের হুকুম দিয়েছে, তাদের প্রত্যেকের বিচার হতে হবে। এটা প্রতিশোধের কোনো বিষয় নয়, এটা ন্যায়ের কথা। এই একই রকম কথা কি আওয়ামী লীগ কদিন পরে বলতে পারবে কিনা? কারণ কদিন আগেই সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন, তিনি হ্যান্ডকাফ পরা অবস্থায় তার ছবি দেখা গেল যে হাসপাতালে যখন মৃত্যু একদম সন্নিকটে, আইসিইউতেও আছেন যখন, তখনও তার হাতে হাত করা, যখন মারা গেছেন তখনও তার হাতে হাত করা, এই অবস্থা। বা তাদের ঘর বাড়ি ধ্বংসের খবর এখন আসছে। মানে এই কথাগুলো কদিন পরে আওয়ামী লীগই বলতে পারবে কিনা, যেটি তারেক রহমান এখন বলছে? পারবে, পারবে না, পারবে। যদি আপনি অবিচারের শিকার হন, কেন বলতে পারবেন না? পারবে। পার্থক্যটা হলো কি দেখেন, আমি তারেক রহমানের প্রশংসা করি তো, এই দেখেন এই যে কথাগুলো আপনি পড়লেন, আপনি আরেকবার পড়েন মন দিয়া, পড়ার সময় চোখ বন্ধ করে থাকেন, দেখবেন আপনি, আপনার কাছে মনে হবে এটা বুঝি একটা লিখিত বক্তব্য দিচ্ছেন উনি। মানে এত গোছানো বক্তব্য, এত গোছানো, মানে আপনার মানে স্বতঃস্ফূর্ত ভাবে বলা, এটা কিন্তু কঠিন। এবং ওনার মধ্যে অনেক চেঞ্জ আসছে ভাই, এটা বলে লাভ নাই। এই যে বলছেন উনি, আমি পুরো অনুষ্ঠানে শুনছি, এখানে কিন্তু আমিত্বের প্রকাশ খুব কম, সব জায়গায় আমরা আমরা আমরা। এটা হলো গুরুত্বপূর্ণ একটা পলিটিক্যাল লিডারের জন্য, এটা হলো একটা গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন না, আজকে আপনি প্রথমে যে বললেন নিক্সন চৌধুরী আমার ফুপু, তার ফুপু। আরে বেটা তুই বল যে দেশের নেতা, তুই বল যে আমার আওয়ামী লীগের নেত্রী, এইভাবে বলো তুমি ভাই, তোমার ফুপু। তুমি কে বাবা? তুমি কে? তুমি তো চোর, চোরের ফুপু আবার কি? তুমি কি ছিল? তুমি ছিল ডাকাত একটা। তুমি কি করছো তো আমি জানি, তুমি এবং তোমার ভাই যে কি করছো তো আমরা জানি ভাই, আমরা দেখি নাই? দেখছি তো। তো তুমি তোমার ফুপু বললে তোমার ফুপুরে তোমার গোত্রটাই না নামাচ্ছ কেন? এটা না, এটা নামানো ঠিক হবে না। তো এখন উনি কিন্তু তা বলেন নাই, উনি বলেছেন যে আমরা, এটা আমার কাহিনী বলছে। এটা আপনাকে, এটাকে আপনার কাহিনী মনে করেন না সংগ্রামী মনে করেন? দেখেন এটা কিন্তু বলছে সংগ্রাম হতে পারে, কাহিনীও হতে পারে। এইটা হলো গিয়ে পার্থক্যটা। একটা হলো ব্যক্তিকেন্দ্রিকতা। যেমন ওনাকে বলা হয়েছে আপনাদের প্রধানমন্ত্রী কি হবে, উনি কি জবাব দিচ্ছেন? দল যাকে ভালো মনে করে। উনি যদি বলতেন যে আমি হব, তাহলে দল খুব অখুশি হইতো, কেউ প্রতিবাদ করতো না তোর ভাই। এই যে পরিমিতি বোধটা, দিস ইজ ইম্পর্টেন্ট। ওনারও এই বেদনার কথা বলছেন, ভাইয়ের কথা বলছেন, যদিও কিছু ঝামেলা আছে মানে কি, ওনার ভাই তো আওয়ামী লীগ মানে মারা যায় নাই, ওনার ভাই তো দেশে মারা যায় নাই, ওনার ভাই তো বিদেশ চলে গেছে আওয়ামী লীগ ক্ষমতা আসার আগেই। ওগুলো সব ঠিক আছে, তারপরে উনি সামষ্টিকভাবে কথা বলেছেন। এবং এই দেশের অনেক বিএনপি লিডারদের জীবনে এর চেয়েও করুণ অভিজ্ঞতা আছে। গত 15-17 বছরে আমি অনেক বিএনপি লিডারকে চিনি। আমি তো এক বিএনপি লিডারকে চিনি যে ভদ্রলোক এই যে ক্যানিগঞ্জের, ওনার মায়ের জানাজায় সে যাইতে পারে না রে ভাই। আমি আরেক লোককে চিনি, সে ভদ্রলোক টাঙ্গালে আপনার কুমিল্লা মুরাদনগরে, সে বন্ধুর জানাজায় গেছে, সেক্ষেত্রে তাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। কিন্তু আমার চোখের সামনে ঘটনা, এটা আমি দেখেছি। তো ওরকম ঘটনা তো এখানে হচ্ছে না। তো এই বিষয়গুলো আমি বলছি যে অনেক ঘটনা কিন্তু হয়েছে, আবার এখনো হচ্ছে। যত অনিয়ম, আমি তো মনে করি যত অনিয়ম হয়েছে, কেবল 17 বছরে না, আপনি এই 71 সাল থেকে ধরেন না কেন, 71-এ মুক্তিযুদ্ধের সময় অনিয়ম হয়েছে, হয় নাই? হয়েছে। গণহত্যায় কেউ কেউ সহযোগিতা করে নাই, করেছে। বিচার হবে না কেন? বিচার হওয়া উচিত, ওই বিচারও হওয়া উচিত। কেন বিচার হবে না? সবগুলি বিচার হওয়া উচিত, কিন্তু বিচারের নামে যেন রাজনীতি না হয়। যেটা নাকি আওয়ামী লীগ আমলেও রাজনীতি হয়েছে, এখনো সেই রাজনীতির চেহারা দেখতে পাচ্ছি। জি, মানে আবারও আপনি বিচারের কথা সেখানে বলেন, সেখানেও তারেক রহমানের একটা বক্তব্য আছে। যেন তারেক রহমান বলছেন 24 সালে বা বিগত 17 বছর গুম খুনের জবাব যেমন স্বৈরাচারকে দিতে হবে, 71-এ যদি কোনো দলের বিতর্কিত ভূমিকা থেকে থাকে তার জবাব তাদের দিতে হবে। মানে এখানে কি খুব যদি আছে যে কোনো দলের বিতর্কিত ভূমিকা? মানে তারেক রহমান কি আসলে জামাতকে প্রসঙ্গে একটু সফট মনে হলো কি? না, আমি তো মনে করি না। আমি তো মনে করি যদি থাকে হবে, মানে যদি থাকে বলছি কেন, যদি আপনি বলে, যেমন এখন যেটা হচ্ছে,
শেখ হাসিনা এগুলো এগুলো করেছে 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 সব কিছু বলেন, যদি করেই থাকে উনি, তাহলে বিচার করতে, বিচার করার দরকারটা কি? ফাঁসি দিয়ে দিলেই হয়, তাই না? যখন আপনি বিচার করবেন তখন তো আপনাকে বলতে হবে উনি যদি অপরাধ করে থাকেন তার বিচার হবে। কাজে যদি বলাটা আমি অন্যায় দেখি না, বরঞ্চ এখন যারা যদি সারা বলতেছে এটা অন্যায়, যদি সবাই বলা উচিত। জি, কিন্তু তিনি তো আসলে 24 সালে বা বিগত 17 বছর গুম খুনের জবাব যেমন স্বৈরাচারকে দিতে হবে, মানে সেখানে তো যদি করে থাকে তাহলে দিতে হবে তা বলছেন না, তার জবাব তাকে স্বৈরাচারকে দিতে হবে। আর আবার 71-এ যদি তখন আবার কোন দল বিতর্কিত ভূমিকা থাকে, এই জন্য আসলে মানে 24-এরটা দিতেই হবে স্বৈরাচারকে, আর 71-এ যদি করে থাকে, সেজন্য আমি আসলে প্রশ্ন করছিলাম যে সফট মনে হচ্ছে কিনা। না, একটু আমার মনে হয় না, তা আমার মনে হয় না, ওটা হয়তো বলার জন্য বলছেন, আমি এটা শিওর না। তো আমার কাছে মনে হয় না যে জামাতে প্রতি ওরা খুব সফট হয়ে গেছেন এবং সফট হওয়ার কোনো কারণ আছে, এটা আমি মনে করি না। জি, একদম শেষের দিকে কথা বলি যে তাহলে ওই যে সেফ এক্সিট দিয়ে কথা বলা শুরু করলাম, সামনে ধরেই নেওয়া যাচ্ছে যে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী, বিএনপি আসবে ক্ষমতায়, পরিসংখ্যানগুলো তাই বলছে। যদি তাই হয়, সেফ এক্সিটের সমস্যায় মানে আসলে কি উপদেষ্টাটা সেফ এক্সিট পাবেন? এখন তো বেশ প্রধান উপদেষ্টার সাথে সবারই একটা ভালো সম্পর্কের মোটামুটি দেখা যায়। এটা পেতেই পারে, পেতেই পারে। আমার এতে মনে হয় না যে খুব সমস্যা হবে, অনেকেই পেতে পারে, কারণ এখানে তো লেনদেনের ব্যাপার থাকবে। খালি মুখ চাইয়া সেফ এক্সিট দিবে কেউ, তা মনে করি না। লেনদেন হয়ে যাবে, এটা বড় অঙ্কের লেনদেন হয়ে যাবে। আওয়ামী লীগের যে এই যে মনে করেন আওয়ামী লীগের নেতা মন্ত্রী এমপি সবাই যে বাইরে চলে গেলেন, কারো তো কোনো সমস্যা হলো না। অনেকে কয়জন মন্ত্রী ধরা পড়ছে রে ভাই, তাই না? কয়জন এমপি ধরা পড়ছে, অনেকে তো বাড়ি দেখি তো অনেকে বাড়ি চলে গেছে। আপনি কি মনে করেন বড় অঙ্কের লেনদেন হয় নাই? হয়েছে, সবারই বড় অঙ্কের লেনদেনের মাধ্যমে তারা গেছে। টাকা পয়সা ইনকাম যা করছিল অনেক একটা বড় অংশ একজন কাউকে না কাউকে দিয়ে যেতে হয়েছে, ওখানেও তখন লেনদেন হবে, লেনদেনের মাধ্যমে যাবে। জি, মানে সেফ এক্সিট মানে আসলে দেশ থেকে বিদেশে চলে গেলে হবে। সৈয়দ রেজওয়ানা হাসানও বলছেন, উপদেষ্টা তিনিও বলছেন যে তিনি দেশেই ছিলেন, দেশেই থাকবেন, তার আসলে এক্সিটের প্রয়োজন হবে না। তাহলে আসলে বাইরে থেকে যারা এসে উড়ে এসে জুড়ে বসেছেন তাদের সেফ এক্সিটের তাদের দরকার হবে। তাদের হতে পারে যারা দেশে ছিলেন, দেশে আছেন, যেটা বলেন উনি, এটা বলার জন্য বলেন না ভাই, এটা বলার জন্য বলেন। ওই যে আপনি মানে আছে কিনা যাই না, আওয়ামী লীগ সরকার থাকতে একবার ওই যে ঠিকানা ঠিকানা তখন ডয়চে ভেলেতে খালিদ মহিউদ্দিনের একটা টক শো হইতো একটা, ওইখানে একবার একটা টক শোতে আমিও ছিলাম, আমার সঙ্গে ওই যে আপনার ডিবি হারুন ছিল। তো খালিদ মহিউদ্দিন হারুনকে জিজ্ঞাসা করছিলেন যে যদি সরকার পতন হয় আপনি পালাবেন কিনা। তখন তিনি বলছেন আমি পালাবো কেন, আমি একজন সরকারের একজন বিসিএস কর্মকর্তা, আমি সরকারি চাকরি করি, সরকার পরিবর্তন হতেই পারে, আমি কেন পালাবো, আমি পালাবো না বলছিলেন। সবচেয়ে আগে পলাইছিল, শোনা যায় যে দেয়াল টপকে পলাইছিল না। ও বলে অনেকে, অনেকে বলে, ওবায়দুল কাদের বলে নাই পালাবো কেন, পালাইলে পরে মির্জা ফখরুলের বাড়িতে যাব, গেছিল তার বাড়িতে, গেছিল, পালাইছে। তো ওগুলি বলে। রিজওয়ানা হাসান তো এখন ওই ওবায়দুল কাদের যে বড় নেতা হয় নাই, কাজে ওগুলি বলে। মানে সময় আসলে বলে দেবেন যে তারা আসলে তাদের এক্সিটটা জি। কেমন হবে। অনেক ধন্যবাদ জনাব মাসুদ কামাল। দেখা যাক সামনে। একটা প্রসঙ্গ মনে বাদ পড়ে গেল, একটু ছোট্ট করে জিজ্ঞাসা করে ফেলি, আসলে ভাবছিলাম শেষ করে দিই। সেটা হচ্ছে জাতীয় ঐক্যমত কমিশন, একদম ছোট্ট করে একটু শুনি যে সেখানে শেষ হয়ে গেল জাতীয় ঐক্যমত কমিশনের যাবতীয় আয়োজন, সেখানে শেষ পর্যন্ত ঐক্যমত হয় নাই। গণভোট প্রসঙ্গে জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে হবে, গণভোট কিভাবে হবে, সেই প্রসঙ্গে কোনো এখনো পর্যন্ত ঐক্যমত হলো, মানে ঐক্যমত না হয়ে শেষ হলো। তাহলে আসলে কি হবে ঐক্যমত না হলে, কি হবে, পরিণতি কি হবে? যে জিনিসের শুরুটাই হয়েছে জোড়াতালি দিয়া, ওটা শেষ আর কি হবে? শেষ তো এটাই হবে। আমি শুরুর থেকেই তো এই প্রক্রিয়াগুলি বিরোধিতা করছিলাম যে এটা কিছু হবে না ভাই, এইভাবে হয় না। টিচার দিয়া, এনজিও দিয়া পলিটিশিয়ানদেরকে ঐক্যমত আনানো যায় না। এরা রাজনীতির কি বুঝে রে ভাই? এই বদির আলম মজুমদার, আলী রিয়াজ, এরা রাজনীতির কি বুঝে? বাংলাদেশের রাজনীতি এরা বুঝে? আলী রিয়াজ সাহেব থেকে আমেরিকা মাস্টারি করে, তো ওইটাই করেন, এনাইছেন কেন? আপনার কথা কে শুনবে? শুনেন, আমি একটা কথা বলি আপনাকে, এরা এখন কোনোভাবে জোড়াতালি দিয়ে একটা শেষ করতে চায়, নিয়ে আসছে গণভোট। ঠিক আছে, গণভোট হবে। এখন গণভোট কখন হবে? গণভোটে কিন্তু মোটামুটি সবাই রাজি। কবে হবে গণভোট? কেউ বলতেছে আগেই হতে হবে, নভেম্বরে হতে হবে, ডিসেম্বরে হতে হবে, কেউ বলতেছে না একদম ইলেকশনের দিন হতে হবে। ভালো কথা, হইলো ধরেন, শেষ পর্যন্ত এখানে একটা মাঝামাঝি অবস্থায় পৌঁছতে পারে, আমি জানি না কি হবে। যদি গণভোট হয় তাইলেই কি হবে?
গণভোট কি এই 84টা সাবজেক্টের উপর হবে? এর মধ্যে অনেকগুলির মধ্যে নোট অফ ডিসেন্ট আছে, সেগুলির ব্যাপারে গণভোট কি হবে? শুনে আমি একটা ঘটনা বলি আপনাকে। অনেক আগে পাকিস্তানের শাসক ছিল না জিয়াউল হক, উনি একবার গণভোট করছিল একটা। সে গণভোটে ছিল দুইটা ইস্যু। একটা হলো যে আপনি পাকিস্তানে ইসলামী শাসন চান কিনা, আর 2 নম্বর হলো আপনি প্রেসিডেন্ট হিসেবে জিয়াউল হককে চান কিনা। যদি আপনি এই দুইটাতেই চান তাহলে হা, আর না মানে দুইটাই আপনি চান না। তাহলে এখন যারা জিয়াউল হককে না চায়, তারা যদি না দেয়, তাহলে তারা কিন্তু পাকিস্তানে ইসলামী শাসন চায় না, এটাও প্রমাণিত হয়। হয় কিনা? হয়। তাহলে এই দুইটা কি সম্পূরক? কথাটা খেয়াল করে, মাত্র দুইটা কিন্তু ছিল সাবজেক্ট, আর আমার এখানে সাবজেক্ট হলো 84টা। 84টার মধ্যে আপনি উচ্চ কক্ষ চান? হ্যাঁ চাই। আপনি কি উচ্চ কক্ষে পেয়ার সিস্টেম চান? না, আমি উচ্চ কক্ষ চাই কিন্তু পেয়ার চাই না। কিন্তু হা বললে তো দুইটার মধ্যে হা হয়ে যায়। তাহলে এটা কি, এটার নাম রেফারেন্ডাম? পৃথিবীর কোনো দেশে রেফারেন্ডাম একাধিক বিষয়ের উপর একবার হয় না। একবারে রেফারেন্ডাম একটা ইস্যুর উপর হয়, একটা সিঙ্গেল সাবজেক্টের উপর হয়। এরা করে 84টা বিষয় নিয়ে, মানে জোড়াতালি একটা সীমা আছে। তারপরে ধরেন কোথায় কত ধরলাম, হইলো 84টা হতে, সেখানে মনে করেন হা পরিবর্তন না হলো, তাহলে কি হবে? তাহলে কি হবে? না জয়যুক্ত হতেই পারে। আওয়ামী লীগের সবাই না, আওয়ামী লীগের তো ভোট তো আছে, নাতে ভোট দিল। বিএনপির অনেক অনেক লোক এতে পছন্দ করে নাই, তারাও না দিতে পারে। তখন কি হবে? এগুলি ভাই জগা খিচুড়ি, বাদ দেন, এগুলি বলে লাভ নেই। তার মানে আপনার কাছে মনে হচ্ছে এগুলো আসলে কোনো কাজের কাজ কিছু হয় নাই, যে মানে এত বড় এতদিনের যে কার্যক্রম, যেটিকে আসলে সালাউদ্দিন আহমেদ বিএনপি স্থায়ী কমিটির সদস্য, তিনি বলছেন নানান খানাপিনা চলে এখানে, মানে সেই খানাপিনায় শেষ, কাজের কাজ খুব কিছু হলো। দেখা যাক রিপোর্ট দেবেন, সেখানে কি রিপোর্ট দেওয়া হয় সেটা নিশ্চয়ই দেখবো। অনেক ধন্যবাদ জনাব মাসুদ কামাল, অনেকটা সময় আপনি আমাকে দিলেন। ধন্যবাদ দর্শক এতক্ষণ সাথে থাকবার জন্য। আজকের মতো শেষ করছি। ধন্যবাদ।